নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুহিতা। রাজ্যে মূল্যবৃদ্ধির আবহে ফের আলুর দাম বৃদ্ধির আশঙ্কা। অকাল বৃষ্টিতে ফসলের ক্ষতি, অন্যদিকে ভিন রাজ্যে আলু পাঠানোর দাবিতে কর্মবিরতির ডাক। জোড়া ফলায় সিঁদুরে মেঘ দেখছেন ব্যবসায়ীরা। শীত আসলেই বাজার ভরে ওঠে রকমারি সবজিতে। নতুন ফুলকপি থেকে নতুন শাকসবজি থরে থরে সাজানো থাকে বিক্রেতাদের পসরায়। শাকসবজির যোগান যথেষ্ট থাকায় ফসলের দাম কমে অনেকটাই। তবে এবারের ছবিটা উল্টো। রাজ্যে শীতের প্রবেশ ঘটলেও আলু থেকে শাকসবজি কোনোটারই দাম কমেনি এতটুকু। আলুর দাম বিশেষ করে চিন্তার ভাঁজ ফেলেছে মধ্যবিত্তের কপালে। শনিবার ঘূর্ণিঝড় ফেঞ্জল আছড়ে পড়েছে তামিলনাড়ুতে। ফেঞ্জলের আঁচ পড়েছে বাংলাতেও। বিভিন্ন জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি, আর তাতেই আলু সহ রবি শস্যের দাম বৃদ্ধির আশঙ্কা বাড়ছে। শুরু করেছি, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে এখন একটু অসুবিধার মধ্যে পড়ে গেছি। জল নামছে, বৃষ্টি পড়ছে, কখনো করছে, আলু লাগানো চলছে, আলু বীজ কাটা পড়ে আছে। আর পাচ্ছি না, আবার যদি হচ্ছে ভারী বৃষ্টি হয় তাহলেও আমাদের ভয়ানক অসুবিধায় পড়বো, বীজ ফিজ নষ্ট হয়ে যাবে। সেই জন্য এখন আর বছর তো গত বছরে যে প্রাকৃতিক দুর্যোগে যে নষ্ট হয়েছে তার জন্য বহু ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে রাজ্যে আলুর যোগান পর্যাপ্ত রাখতে ভিন রাজ্যে আলু রফতানি বন্ধ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর তাতেই চটেছেন আলু ব্যবসায়ী সমিতির একাংশ। তাঁদের দাবি, গত বছর আলু চাষে ক্ষতির কারণেই আলুর দাম বৃদ্ধি হয়েছে। রাজ্যে আলুর পর্যাপ্ত যোগান রয়েছে, আর এই পরিস্থিতিতে ভিন রাজ্যে আলুর রফতানি বাধাপ্রাপ্ত হওয়ায় ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। প্রতিবাদে রাজ্যের ওপর চাপ সৃষ্টি করেই কর্মবিরতির ডাক রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির। শর্ত এটাই, রাজ্য সরকার যদি ভিন রাজ্যে আলু সরবরাহে সহযোগিতা না করে তাহলে সোমবার গভীর রাত থেকেই রাজ্য জুড়ে কর্মবিরতি শুরু হবে, আর যার জেরে বাজারে আলুর যোগান কমবে। আশা করি সোমবারের মধ্যে আমাদেরকে সরকার নিশ্চয়ই একটা ইতিবাচক কিছু করবেন, যার ফলে কর্মবিরতিটা হয়তো আমাদের না করতেও হতে পারে, সেটাই আমরা আশা করব। আর যদি কিছু সুরাহা না হয়, আমরা সোমবার রাত্রির থেকে কোল্ড স্টোরেজের ভেতরের কোনো আলু বের করব না, এই সিদ্ধান্তই হয়েছে। 30শে নভেম্বরের মধ্যে হিমঘরগুলি খালি করার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। হিমঘর খালি না হওয়ায় আলু মজুত রাখার মেয়াদ বাড়ল আরও 1 মাস। মেয়াদ বৃদ্ধির জন্য কুইন্টাল প্রতি 18 টাকা 66 পয়সা বাড়তি ভাড়া গুনতে হবে। ওটা ভিন রাজ্যে যেতে দিচ্ছে না বলে ব্যবসাদারদেরও কিছুটা ক্ষতি হচ্ছে, কারণ তারা উঁচু দামে স্টোর লোড করেছে, তাদেরও একটু দাম ভালো পেতে হবে। পাবো আলু বন্ধ হয়ে গেলে আমরা কোথায় পাবো? আমরা কি বিক্রি করব? আমরা গরিব মানুষ কি খাবো না বিক্রি করতে? বাড়তি ভাড়া গোনার সঙ্গে সঙ্গে আলুর দাম বৃদ্ধিরও আশঙ্কা। কলকাতা টিভি। বাংলাদেশে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বন্ধ ট্যুরিস্ট ভিসা। সীমান্তে কমেছে পর্যটকের সংখ্যা। ডলারের দাম বৃদ্ধি পাওয়ার কার্যত বন্ধের মুখে আমদানি রপ্তানি। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে বাংলাদেশে এখন অশান্তি নাচ। তার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব পড়েছে পড়শি দেশগুলিতেও। সেই তালিকা থেকে বাদ যায়নি ভারতও। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বন্ধ হয়েছে ট্যুরিস্ট ভিসা, যার প্রভাব পড়েছে পর্যটন শিল্পের ওপর। ঘোজাডাঙ্গা সীমান্তে বন্ধের মুখে আমদানি রপ্তানি। 2 থেকে 3 মাস আগে যাদের ভিসা করা রয়েছে একমাত্র সেই পর্যটকরাই যাতায়াত করছেন। সেই সংখ্যাটাও অত্যন্ত কম। বাংলাদেশে বর্তমান পরিস্থিতির জেরে প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যের ওপর। আগে প্রতিদিন 400 পণ্যবাহী ট্রাক চলাচল করত, বর্তমানে সেই সংখ্যাটা 100-ও কম। স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে অর্থনীতিতেও। আমরা চাইছি নতুন কোনো সরকার আসুক, আপনার দেশটা সরকারের অধীনে চলুক। অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাইতে পারতেছে না। আন্দোলনের আগে 73-74 এরকম ছিল শপথই। হ্যাঁ, শপথই 100 বাংলা টাকা দিলে আমরা 73-74 টাকা দিই। বর্তমানে এখন ছাত্র আন্দোলনের পরে 67 টাকা এসে গিয়েছিল, এখন আবার 68-69 এরকম চলছে। ডলারের দাম দিনের পর দিন বাড়ছে, যার কারণে আগের তুলনায় সীমান্ত বাণিজ্যে অনেকটাই প্রভাব পড়েছে। পেমেন্টগুলো যাচ্ছে, পেমেন্টগুলো ঠিক মতন আসছে না। যে আমাদের এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্টের পর যে ডলার পেমেন্টগুলো, সেই পেমেন্টগুলো আমরা দীর্ঘদিন আটকে যাচ্ছে। তো সেই কারণে এক্সপোর্টে বাংলাদেশের ডলারও সংকট। একদিকে দেশ ও রাজ্যের রেভিনিউ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে এর সঙ্গে জড়িয়ে থাকা হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক থেকে শুরু করে ছোট মাঝারি এবং ব্যবসায়ীরা তারা ক্ষতির মুখে পড়েছেন। তাই তারা চাইছেন যে ঘোজাডাঙ্গা সীমান্ত বাণিজ্য স্বাভাবিক ও সচল আগের অবস্থায় ফিরে আসুক।
উত্তর 24 পরগনার গোজাডাঙ্গা সীমান্ত থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। নদিয়া বাংলাদেশ সীমান্ত পেরিয়ে কলকাতায় প্রবেশ। পার্ক স্ট্রিট থেকে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীর গ্রেপ্তারি ঘিরে উঠে আসছে একাধিক তথ্য। পুলিশের নজরে এবার ধৃত সেলিম মহতব্বরের মোবাইল ফোন। সেলিমের সূত্র ধরেই মনোজ শর্মা নামে আরও এক ব্যক্তির নাম প্রকাশ্যে। মনোজের খোঁজে তল্লাশি জারি। কী কারণে ভারতে অনুপ্রবেশ তা খতিয়ে দেখছে পুলিশ। কলকাতা থেকে বাংলাদেশি এক যুবককে গ্রেফতারির ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বেআইনি অনুপ্রবেশ এবং জাল নথি তৈরির অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। ভুয়ো সার্টিফিকেটের সাহায্যে জাল পাসপোর্ট বানিয়ে বাংলায় লুকিয়েছিল এক যুবক। নদিয়া দিল্লি ঘুরে বিগত কয়েক মাস তার ঠাঁই হয়েছিল কলকাতার বুকে। ধৃত যুবকের নাম সেলিম মাতব্বর, বাড়ি বাংলাদেশের মাদারীপুর এলাকায়। শুক্রবার পার্ক স্ট্রিট থানা এলাকার মার্কুই স্ট্রিটের একটি হোটেল থেকে সেলিমকে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। উদ্ধার জাল পাসপোর্ট সহ অন্যান্য নথি। ভুয়ো পাসপোর্ট অনুযায়ী সেলিমের নাম রবি শর্মা, বাড়ি রাজস্থানে। ধৃত সেলিমের দাবি অনুযায়ী কাজের সূত্রেই তার শহরে আসা। তাহলে কেন ভুয়ো নথি বানানোর প্রয়োজন পড়ল? কি বা লুকোনোর চেষ্টা করছে সেলিম? উঠছে প্রশ্ন। পুলিশের নজরে সেলিমের মোবাইল ফোন। মোবাইল না মিললেও মোবাইলের নম্বরের হদিশ মিলেছে। সেলিমের মোবাইল নম্বর দিয়েই সিডিআর খতিয়ে দেখছে পুলিশ। এদিকে পুলিশের হাতে উঠে এসেছে নয়া তথ্য। এক দালালের হাত ধরে নদিয়া বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলায় প্রবেশ সেলিমের। এরপর ভুয়ো জন্ম শংসাপত্র, স্কুল সার্টিফিকেট এবং ভুয়ো পাসপোর্ট বানিয়ে সে দিল্লি চলে যায়। মাস চারেক আগে কলকাতায় আসে সেলিম। 19 নভেম্বর পার্ক স্ট্রিটের একটি হোটেলে কেয়ারটেকারের কাজ নিয়ে সেখানেই থাকতে শুরু করে। পুলিশ সূত্রে খবর, জাল পাসপোর্ট বানিয়েছিল বাগদার এক বাসিন্দা। তার বাড়ি পৌঁছে পুলিশ জানতে পারে তার মৃত্যু হয়েছে। তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের নজরে উঠে এসেছে মনোজ শর্মা নামে এক ব্যক্তির নামও। সেলিমের মাতব্বরের সঙ্গে একই ঘরে থাকতেন মনোজ শর্মা। পুলিশ মনে করছে মনোজ শর্মার নামও ভুয়ো হতে পারে। কেন বাংলায় অনুপ্রবেশ? কোনো অপরাধ চক্রের সঙ্গে যুক্ত অনুপ্রবেশকারী, নাকি চরবৃত্তির জন্য বাংলায় আসা? আপাতত পুলিশের নজরে সেলিমের মোবাইল ফোন। পুলিশ মনে করছে সেলিমের মোবাইল পেলেই তার ভারতে প্রবেশের আসল কারণ সামনে আসবে। রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। বাংলাদেশে বন্ধুর বাড়িতে গিয়ে হামলার শিকার সায়ন ঘোষ নামে 22 বছর বয়সী যুবক। অস্ত্র নিয়ে হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। গেদে সীমান্ত দিয়ে বাড়ি ফেরায় বেলঘড়িয়া আক্রান্ত যুবক। বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে এবার কলম ধরলেন কবির সুমন। সুমন তার লেখায় দুই দেশের সুসম্পর্কের কথাই বলতে চেয়েছেন। ভারতের জাতীয় পতাকা বাংলাদেশের কিছু শিক্ষা প্রতিষ্ঠানের গেটে ফেলে রাখা হয়েছে, আর তা মারিয়ে চলে যাচ্ছেন লোকজন। এই ছবির সামনে আসতেই দেশ জুড়ে নিন্দার ঝড়। সেই আবহে এবার কলম ধরলেন কবির সুমন। আর আগে সুমনের আরেকটি ফেসবুক পোস্ট আলোচনায় ছিল। এই পোস্টে তিনি লেখেন, আকারে বড় দেশগুলো মনে করে তারা তাদের আকারে ছোট প্রতিবেশী দেশগুলির মুরব্বী। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে গান লেখেন সুমন। মহারাষ্ট্র দিকে নজর রাখবো। শেষ দৌড়ে বাজিমাত দেবেন্দ্রর। বিজেপির শীর্ষ সূত্র মারফত জানা যাচ্ছে, দেবেন্দ্র ফডনবিসের পক্ষে গিয়েছে দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত। 2 বা 3 ডিসেম্বর মহারাষ্ট্রে বিজেপি বিধায়কদের সভায় পরিষদীয় নেতা নির্বাচন হতে পারে শিন্ডে। সম্ভবত জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী পদে কে বসবেন সে ব্যাপারে তিনি মোদী শাহের সিদ্ধান্তই মানবেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 5ই ডিসেম্বর মুম্বাইয়ে আজাদ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে এবং সংবাদ সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে এই খবর করেছে। বিজেপি নেতা রাও সাহেব দাভে রবিবার বিকেলে বলেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম ঠিক হয়ে গিয়েছে। বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের সম্মতি পেলেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয়ে যাবে। শিন্ডে পুত্র শ্রীকান্ত অন্যতম উপমুখ্যমন্ত্রী হতে পারেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, যেটা জানা যাচ্ছে বিজেপির শীর্ষ সূত্র থেকেই জানা যাচ্ছে যে শেষ পর্যন্ত সম্ভবত দেবেন্দ্র ফডনবিসের পক্ষেই ছিটতে চলেছে
আরো কয়েকজন বিজেপি নেতার নাম মুখ্যমন্ত্রী কুর্সির জন্য সামনে আসছিল, কিন্তু নানান বিষয় বিবেচনা করে মারাঠা ব্রাহ্মণ নেতা দেবেন্দ্র ফডনবিসের পক্ষেই রায় যাচ্ছে বিজেপি শীর্ষ নেতৃত্বে, এমনই দাবি করছেন বিজেপির মহারাষ্ট্রের শীর্ষ নেতাদের কয়েকজন। সেক্ষেত্রে শিন্দে সম্ভবত জানিয়ে দিয়েছেন যে বিজেপির শীর্ষ নেতৃত্ব, বিশেষত মোদি এবং অমিত শাহ যা বলবেন সেটা তিনি মেনে নেবেন, এবং সেক্ষেত্রে শিন্দের দলের শিখে ছিটতে পারে একটি উপমুখ্যমন্ত্রীত্বের পদ, এবং অপর উপমুখ্যমন্ত্রী হতে পারেন অজিত পাওয়ার। তবে একনাথ শিন্দে নিজে উপমুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপারে আগ্রহী নন, যেহেতু তিনি এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী রয়েছেন। সেক্ষেত্রে শিন্দের পুত্র শ্রীকান্ত শিন্দে উপমুখ্যমন্ত্রী হতে পারেন। এই সব বিষয়টি পরিষ্কার হয়ে যাবে আজকে এবং কালকের মধ্যে। 2 বা 3 তারিখ, আজ বা কাল, বিজেপির পরিষদীয় দলের বৈঠক হওয়ার কথা, এবং সেখানে তাদের নেতা নির্বাচন করতে হবে। তারপরে রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানাতে হবে। 5 তারিখে শপথ গ্রহণের ব্যাপারটা মোটামুটি নিশ্চিত, এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে থাকবেন। এখন একনাথ শিন্দে যেহেতু সরকারে থাকছেন না, তিনি কি কেন্দ্রীয় স্তরে কোনো বড় দায়িত্ব নিয়ে যাবেন, কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পাবেন, এই ব্যাপারটা এখনো ধোঁয়াশায় রয়েছে। সেটা পরিষ্কার হতে আর কিছুটা সময় লাগবে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। শেষ দৌড়ে বাজিমাত দেবেন্দ্রর। বিজেপির শীর্ষ সূত্র মারফত জানা যাচ্ছে দেবেন্দ্র ফডনবিসের পক্ষে গিয়েছে দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত। 2 বা 3 তারিখ মহারাষ্ট্রে বিজেপির বিধায়কদের সভায় পরিষদীয় নেতা নির্বাচন হতে পারে শিন্ডে। সম্ভবত জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর পদে কে বসবেন সে ব্যাপারে তিনি মোদীর শাহের সিদ্ধান্তই মানবেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 5ই ডিসেম্বর মুম্বাইয়ের আজাদ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে। সংবাদ সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে এই খবর করেছে, এবং বিজেপি নেতা রাউত সাহেব দাভে রবিবার বিকেলে বলেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম ঠিক হয়ে গিয়েছে। বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের সম্মতি পেলে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয়ে যাবে, এবং শিন্ডে পুত্র শ্রীকান্ত অন্যতম উপমুখ্যমন্ত্রী হতে পারেন, এবং অপর উপমুখ্যমন্ত্রী হতে পারেন এনসিপি নেতা অজিত পাওয়ার। তবে দপ্তর বন্টন নিয়ে তীব্র মতবিরোধ কাটছে না। রাজ্যের সমুদ্র বন্দরের উন্নয়নে আদানি গোষ্ঠীর সঙ্গে চুক্তি করল কেরল সরকার। মার্কিন মুলুকে ঘুষকাণ্ডের জেরে আদানি গোষ্ঠীকে নিয়ে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস সহ ইন্ডিয়া শরিকরা প্রতিবাদে সরব। এই আবহে রাজ্যের বিজিনামে বন্দরে প্রকল্প নিয়ে আদানি গোষ্ঠীর সঙ্গে চুক্তি সম্পাদন করল কেরলের পিনারাই বিজয়নের বাম সরকার। ঘুষকাণ্ড নিয়ে দেশজুড়ে শাসক বনাম বিরোধী বিতর্ক তুঙ্গে। আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই এর অভিযোগের ভিত্তিতে আদানি গ্রিনের কর্ণধার গৌতম আদানি সহ মোট 7 জনের নামে পরোয়ানা জারি করেছে মার্কিন আদালত। ভারতের সংসদের চলতি অধিবেশনও আদানি প্রসঙ্গে উত্তপ্ত রয়েছে। পরপর 3 দিন লোকসভা বিরোধী বিক্ষোভের জেরে মুলতবি হয়ে যায়। শাসক বিরোধী সংঘাতের কেন্দ্রে থাকা এই আদানি গোষ্ঠীর সঙ্গে আন্তর্জাতিক বন্দর নির্মাণের জন্য ওই বিতর্কিত সংস্থাকেই বরাত দিল সিপিএম নেতৃত্বাধীন বাম সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিট ব্যুরোর সদস্য পিনারাই বিজয়ন নিজেই এই চুক্তি সম্পাদনের কথা জানিয়েছেন। 5 বছরের জন্য এই চুক্তির প্রথম ধাপের কাজ ডিসেম্বরের মধ্যে শুরু হবে। চুক্তির দ্বিতীয় ও তৃতীয় ধাপ 2028 সালের মধ্যে শেষ হওয়ার কথা। কেরলের তিরুবনন্তপুরমের ভিজিনজাম গভীর সমুদ্র বন্দর প্রকল্পে কার্যক্ষমতা সম্প্রসারণের লক্ষ্যে আদানিদের সঙ্গে যৌথ উদ্যোগের এই চুক্তির ফলে রাজ্যের রাজস্ব বহুগুণ বৃদ্ধি পাবে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। কিন্তু তাতে বন্দরের উন্নতির পথে কাঁটা উঠলেও রাজনৈতিক বিতর্ক সিপিএমকে তাড়া করে বেড়াবে বলেই মনে করা হচ্ছে। কলকাতা টিভি।
পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম এলো রেশন ডিলারের। অন্যদিকে কাটমানি দিতে না পারায় আবাসের তালিকা থেকে নাম বাদ গেল পরিযায়ী শ্রমিকের। মালদার হরিশ্চন্দ্রপুর সোনাকুল গ্রামের ঘটনা। আবাসের তালিকায় নাম আসা নিয়ে ফের শোরগোল। পাকা দ্বিতল বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম উঠল রেশন ডিলারের। সার্ভে হওয়া সত্ত্বেও কিভাবে ফাঁক গোলে আবাসের তালিকায় নাম? প্রশ্ন উঠতেই রেশন ডিলার জানালেন 2018 সালে আবাসের ঘরের জন্য আবেদন করেছিলেন, সার্ভে হয়েছে সেই সময়। 2018-তে এসেছিল, তখন আমি লাইসেন্স পাইনি, তখন আমি ডিলারশিপে ছিল না। 2022-এ আমি ডিলারশিপ পেয়েছি। কী করে আসলো না আসলো আমরা বলতে পারবো না। বলছি সার্ভে করতে এসেছিল? তাও জানছি না। বলছি সার্ভে তো হয়েছিল কিছুদিন আগে। সার্ভে হয়েছিল 18-তে। পঞ্চায়েত সদস্যর স্বামী ফিরোজ হোসেন মেনে নিয়েছেন অভিযোগকারীদের দাবি। পাশাপাশি তিনি জানিয়েছেন তালিকা থেকে ইতিমধ্যেই অনেক অযোগ্য প্রাপকদের নাম বাদ পড়েছে। আর নয়, কিছু কিছু মেম্বারদের পরিবারেরও নাম ছিল, সেগুলোকেও কাটার জন্য আমি তালিকা দিয়ে দিয়েছি আলাদাভাবে, সেগুলো যেন না থাকে। এদিকে একচিলতে ঘরে বাস জ্যোৎস্নার ও তাঁর স্বামীর। জ্যোৎস্নার স্বামী পেশায় একজন পরিযায়ী শ্রমিক। প্রথমে আবাসের তালিকায় নাম ছিল তাঁদের। অভিযোগ কাটমানি না দেওয়ায় তালিকা থেকে বাদ পড়ছে নাম। নাম ছিল তো বাদ পড়ে গেল? হ্যাঁ, কেটে দিয়েছে। মানে কি করে বুঝলেন যে কেটে গেছে? তো লিস্টে নাম আসেনি। লিস্টে নাম নেই আপনার? 10,000 করে তাও। কারা চাইছিল 10,000 করে? নিম্বাররা আসছে চাইতে। 10,000 দিলেই তারপরে ঘর পাবেন এরকম বলছিল? হ্যাঁ, কিছু 10,000 টাকা করে লাগবে। আবাসের ঘর নিয়ে প্রথম থেকেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলে আসছেন বিরোধীরা। অভিযোগ সামনে আসতেই সরব আরও একবার। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান, মেম্বার, রেশন ডিলার সহ বিভিন্ন ভাই ভাতি যাদের দেখা যাচ্ছে যে যাদের 4টে করে গাড়ি, 3তলা বাড়িতে 4টে করে এসি লাগানো আছে, তাদের সেইখানে দেখা যাচ্ছে যে তারা আবাস যোজনার নাম তাদের আসছে। আর গরিব মানুষরা যেহেতু টাকা দিতে পারছে না তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার প্রধানদের, সেজন্য তাদেরকে সেই তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। আবাস প্লাসের সার্ভে শেষ হবার পর অভিযোগ জানানোর জন্য সময়সীমা দেওয়া হয়েছে। অভিযোগ খতিয়ে দেখার পর প্রয়োজনে তালিকা থেকে প্রাপকদের নাম বাদ পড়বে বলে জানালেন বিডিও। এবার সেটার উপরে ক্লেমস অ্যান্ড অবজেকশন পিরিয়ড খোলা আছে আগামী 3 তারিখ পর্যন্ত। তো যে সমস্ত নাম এরকম উঠে আসছে, একটা দুটো ভুলভ্রান্তি হতেই পারে, হয়তো তাকে কোনোভাবে মিসগাইডেড করা হয়েছে বা বুঝে উঠতে পারেনি, সেগুলো সমস্ত কিছুর জন্যই এই পিরিয়ডটা রয়ে গেছে। যে এই টাইপের যত অবজেকশন আসবে সবগুলোই আমরা রেকটিফাই করব এবং পুরো রেকটিফাইড লিস্টই গ্রাম পঞ্চায়েত সংসদে লাস্টে আমাদের কাছে ওদের কাছ থেকে পাস হয়ে রেজলিউশন সহকারে উঠে আসবে। সার্ভে সত্ত্বেও একের পর এক অভিযোগ। কোথাও সমীক্ষকদের মিসগাইড করার অভিযোগ, কোথাও বা প্রভাব খাটানোর দাবি। সব ভুল ভ্রান্তি কাটিয়ে যোগ্যদের ঘর দিতে তোড়জোড় রাজ্যের শাসক দল তৃণমূলের। মালদহ থেকে রুহুল আমিনের রিপোর্ট, কলকাতা টিভি। টাকা দেওয়ার পরেও নাম নেই আবাস যোজনার তালিকায়। টাকা ফেরত চাইতেই মারধরের অভিযোগ। অভিযুক্ত তৃণমূল কর্মী। রঘুনাথগঞ্জের মিঠিপুরের ঘটনা। আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি। টাকা দেওয়ার পরেও নাম নেই আবাস যোজনার তালিকায়, আর সেই টাকা ফেরত চাইতে গিয়ে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ। এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে রঘুনাথগঞ্জের মিঠিপুরে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সার্ভে করার সময় টাকা নিয়েছিল, টাকাটা নেওয়ার পরে যে সার্ভে করার পরে দেখা যাচ্ছে নাম নেই লিস্টে, নাম লিস্টে নাই, টাকাটা চাইতে যে এইভাবে ওকে সাইডে নিয়ে গিয়ে মারধর করেছে। ওই ব্যক্তিকে মেরে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আক্রান্তের নাম কালু শেখ, রঘুনাথগঞ্জ 2 ব্লকের মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুরের বাসিন্দা। আহত কালু শেখকে স্থানীয় লোকজন উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করায়। টাকার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল, টাকা চাইতে গেছিল, যেমন লিস্টে যে নাম নেই টাকাটা দিয়ে দাও। আমি কিন্তু পরে ছিলাম না, যেটুকু শুনলাম, তারপরে শুনলাম নাকি মারা হয়েছে, বাপে মেরেছিল, যে পড়ে যে নাকি ওর হয়েছে, ওই মাথায় চোট লেগেছে। অভিযুক্ত তৃণমূল কর্মী মিঠু শেখ তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছে আক্রান্ত যুবকের পরিবার। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে জয়ন্ত রায় রিপোর্ট, কলকাতা টিভি। চা বাগানের রেশন দুর্নীতির অভিযোগ। সময় মতো রেশন না মেলার অভিযোগে বাগান শ্রমিকদের। দীর্ঘদিন ধরে সমস্যার কথা বলার পরেও হয়নি সুরাহা। মাঝে মাঝে রেশন মিললেও তার গুণগত মান খারাপ। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ বাগান কর্মীদের।
এবার রেশন দুর্নীতির অভিযোগ চা বাগান এলাকায়। প্রতি মাসে 1 থেকে 10 তারিখের মধ্যে রেশন দেওয়ার কথা থাকলেও মিলছে মাসের শেষে, তাতেও থাকছে মানের হেরফের। বাগান শ্রমিকরা জানান সরকারি রেশনই তাদের একমাত্র ভরসা। এই রেশনের ওপর ভিত্তি করেই তাদের বেশিরভাগের পেট চলে, তাই সময় রেশন না মেলায় সমস্যায় পড়েছেন শ্রমিকরা। अब कब बोलने से भी नहीं होता, क्योंकि अब महीना ये ख़त्म होने वाला है। हाँ, और अभी तक की डीमालैंड का राशन नहीं मिला है। हम लोग तो फर्स्ट मतलब कि हर महीना डीमा को कभी जल्दी देता है, दूसरी महीना वो विचलन को जल्दी देता है, ऐसा पला पला करता है, लेकिन सही नहीं मिलता है। শ্রমিকরা আরও জানাচ্ছেন, বারবার এই নিয়ে অভিযোগ জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে আজ অবধি কোনো উদ্যোগ নেওয়া হয়নি। राशन टाइम से नहीं मिल रहा है, आने वाला महीना का ये महीना दे रहा है, फिर ये वाला महीना का कब देगा, कब खाएंगे हम लोग। राशन ऐसा होता है, फिर आधा आता है, आटा भी आधा आता है, कभी चावल आधा आता है, रुकना पड़ता है। রেশন দুর্নীতির সঙ্গে শাসক দল ও সরকারি আমলারা মিলিতভাবে যুক্ত রয়েছে বলে অভিযোগ করেন সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর জেলা সম্পাদক বিকাশ মাহালি। দুর্নীতিটা আমাদের কালচিনি ব্লকেও বহুবার এখানে কমপ্লেন করার পরেও কিন্তু এর কোনো সুরাহা কিন্তু হচ্ছে না। এখানে বিডিওকে বলা হয়েছে, ফুড ইন্সপেক্টরকে বলা হয়েছে, উপর মহলেও বলা হয়েছে, কিন্তু এর আসল কারণ হলো যে এই রেশন দুর্নীতির সঙ্গে পুরা শাসক দল উপর থেকে নিচে আর সরকারি আমলারা পুরা মিলিতভাবে এরা ভাগ বাটোয়ারা করে খাচ্ছে বলে এই দুর্নীতিটা হচ্ছে। বিজেপির শ্রমিক সংগঠন বিটিডব্লিউইউ এর কেন্দ্রীয় নেতা রাজেশ বার্লা বলেন, এখানে দীর্ঘদিন ধরেই রেশন দুর্নীতি ও কারচুপি চলছে। চা বাগান শ্রমিকরা সময় মতন পাবে কি করে? সে তো রাস্তায় বিক্রি হয়ে যাচ্ছে, আমরা দেখি তো রাস্তায় গাড়ি অনলোড হচ্ছে। এখানে টোটাল এই সরকারের যারা এসে লোকজন আসে তারা তো সব মিলে আসে। শ্রমিক এসে রেশন পায় না, আজকে খারাপ চাল দিচ্ছে, আটা পুরা দেয় না, আটা খারাপ আটাগুলো দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের কালচিনি ব্লক সহ সভাপতি হায়দার আনসারি জানান, এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি। দুই একটা হয়তো মাঝে মাঝে ছুটে যায়, একটু একদিন পরে আসে, 2 দিন পরে আসে, সময় মতন খুলে না। আর এমনি তো দুয়ারে রাশন টাইপের সবার বাড়ি বাড়িতে পৌঁছে যাচ্ছে, এরকম তো কোনো অভিযোগ আমাদের কাছে আসে না। আর কোনো এরকম হলে তো ফট করে চলে আসে পার্টি অফিস, যেহেতু কালচিনি ব্লকের তৃণমূল কংগ্রেস কার্যালয় 24 আওয়ার্স মানুষের জন্য খোলা থাকে। কোনো আলিপুরদুয়ার থেকে অজয় শাহ রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।